বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য এই যে বাংলা ছন্দ ও রূপরীতি অর্থাৎ 4th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি এর মেজর 3 ছন্দ ও অলঙ্কার নিয়ে যে আলোচনা, তা আজ যে পার্ট 1 ছন্দ নিয়ে কিছুটা পার্ট তোমাদের সাথে আজ আলোচনা করতে চলেছি। তোমাদের কাছে যদি এই বই থাকে যে বাংলা ছন্দ ও রূপরীতি, দেখে নাও। বাংলা ছন্দ রূপরীতি মিহির চৌধুরী কামিলার লেখা। তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে ভুলো না। চলো দেখা যাক কী কী আছে। যে ছন্দতে আছে আমাদের শুরুতেই ধ্বনি ও বর্ণ, শব্দ আমাদের নেই, অক্ষর, মাত্রা, এরপর শাসাঘাত, ছেদ, জ্যোতি ইত্যাদি ইত্যাদি আছে। ছন্দ সম্পর্কিত ধারণাতে ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি ও বর্ণ জানার আগে আমরা একবার জেনে নেব এই যে ছন্দ। ছন্দ কি? ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস। শ্রুতিমধুর বুঝতে পারছো, শুনতে মিষ্টি বা ভালো লাগে, যা শিল্পময় বিন্যাস, যা কানে জাগায় ধ্বনি সুষমা, শুনতে ভালো লাগে, যা চিত্তে জাগায় রস, অর্থাৎ মনে জাগায় রস, তাই হলো কি ছন্দ। এখানে দেখো, আমি তোমাদের জন্য তুলে ধরলাম এই ভিডিওটা, তোমরা প্রত্যেকে পজ করে পড়ে নাও। যেমন পদ্য রচনার বিশেষ রীতি ছন্দ, তা কাব্যের প্রধান বাহন। ছন্দকে আরও ডিপলি জানতে এই যে পজ করে তোমরা পড়ে নাও, ঠিক আছে? আমি শুরু থেকে ধীরে ধীরে নিচ্ছি, তোমরা প্রত্যেকে পজ করে একবার পড়ে নিও। এতে তোমাদের ছন্দটা নিয়ে যা জানার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। হ্যাঁ, শেষে ছন্দের গুরুত্ব দেওয়া আছে। এই যে ছন্দের উপকরণ কী কী: ধ্বনি, অক্ষর, মাত্রা, ছেদ ও জ্যোতি, পর্ব, পদ, চরণ, পংক্তি, স্তবক, লয়, মিল। আমাদের এই দুটো নেই, লয় এবং মিল, এই দুটো আমাদের নেই। এছাড়া কোনো ছন্দরীতির বিশেষ উপাদান শাসাঘাত, কারো বা শোষণ শক্তি, এই শাসাঘাত আমাদের আছে, বাট এই দুটো নেই, ঠিক আছে? চলো যাওয়া যাক। শুরু হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ দিয়ে। ধ্বনি ও বর্ণ, আমাদের কিন্তু শব্দ নেই। ধ্বনি কাকে বলে? ধ্বনি অর্থাৎ যা হলো ইংলিশে আমরা বলে থাকি সাউন্ড। মানুষের ইচ্ছায় তার গলা থেকে নিঃসৃত স্বর বায়ুস্তরে শোনার মতো যে স্পন্দন তোলে তাকে বলে ধ্বনি। বুঝতেই পারছো, প্রত্যেকে আমরা ছোটোবেলায় এগুলো পড়েছি, ধ্বনি বলো বর্ণ বলো প্রত্যেকেই পড়েছি। যেমন অ, আ, হস্যই, হস্যু ইত্যাদি, এদের উচ্চারণটুকু। তারপর কি আছে? বর্ণ। তোমরা কিন্তু প্রত্যেকে এগুলো, এই যে আমি ভিডিও তুলে ধরছি, সুতরাং পড়ে নিও পজ করে, ওকে? বর্ণ, ধ্বনির প্রতীক হলো বর্ণ, প্রত্যেকেই জানি। অর্থাৎ বর্ণ হলো শ্রুতিগ্রাহ্য রূপহীন ধ্বনির দৃষ্টিগ্রাহ্য চিত্র বা প্রতীক। ধ্বনির এমনিতে কোনো অবয়ব বা ছবি নেই, কিন্তু তাকেই ছবিতে রূপ দিলে তা হবে বর্ণ। যেমন অ, আ, হস্যই, হস্যু, এ, ঔ, ক, গ, তালব্য ইত্যাদি, অর্থাৎ স। এই বর্ণগুলো হলো কণ্ঠোচ্চারিত কতগুলো ধ্বনির লিখিত রূপ। সুতরাং কানে শুনলে যা হয় ধ্বনি, চোখে দেখলে তাই হয় বর্ণ। বুঝতে পারছো? কানে শুনলে যা ধ্বনি, যা তোমরা এখন শুনছো তা ধ্বনি, এবং যা যেখানে দেখছো তাকে বর্ণ। শব্দ আমাদের নেই, চলো শব্দ তোমাদের আর পড়তে হবে না। ধ্বনির শ্রেণী বিভাগ। ধ্বনি কত রকম? ধ্বনি দু রকম, প্রত্যেকে জানি আমরা, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এগুলোর সংজ্ঞাও আমরা প্রত্যেকে জানি, তবুও একবার আমরা পড়ে নেব। স্বরধ্বনি, যে ধ্বনি মানুষের গলা থেকে স্বাভাবিকভাবে সম্পূর্ণ ও সুস্পষ্ট উচ্চারিত হয় তা স্বরধ্বনি। বাংলা ভাষায় স্বরধ্বনি কটি? 12টি। অ, আ, হস্যই, দীর্ঘই। যে স্বরধ্বনি দু প্রকারের, মৌলিক ও যৌগিক। যে স্বরধ্বনি একক ও অবিভাজ্য তা মৌলিক স্বরধ্বনি। যেমন অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, এই যে প্রত্যেকটা দেওয়া আছে 9টি, এই 9টি। যে স্বরধ্বনি একাধিক স্বরধ্বনির মিলিত রূপ তা কি? যৌগিক স্বরধ্বনি। যেমন দেওয়া আছে যে ওই, ও। এই যে যৌগিক স্বরধ্বনি আমরা 3rd সেমেও পড়েছি, আরও একবার পড়ে নাও 4th সেমে। ওই অর্থাৎ অ প্লাস হস্যই কি হলো? ওই।
যে দুটি স্বরধ্বনি মিলে যে একটি স্বরধ্বনি, তাই কি যৌগিক স্বরধ্বনি। বলাই আছে যে স্বরধ্বনি এতে অর্থাৎ অ একাধিক স্বরধ্বনি, আরও একটি স্বরধ্বনি যে অ এর পর অ প্লাস হস্যই, স্বরধ্বনির মিলিত রূপ কি হচ্ছে ওই। ওকে, সেমভাবে ও, অ প্লাস হস্য উ, অ প্লাস উ, ও। চলো পরেরটায় চলে আসি। ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি বাকযন্ত্রে বাধা পেয়ে স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তা হলো ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ কনসোনেন্ট। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি প্রত্যেকে জানি আমরা 40টি, যে দেখে নাও। আমি এগুলো পড়ছি না মানে এমন নয় তোমরা পড়বে না, তোমাদের জন্য আমি স্পষ্টভাবে যে ভিডিও তুলে ধরছি, ফুটেজ, তোমরা কিন্তু পজ করে রিডিং পড়ে নিও। ওকে, আর যে বোল্ডে আছে তা কিন্তু খাতায় নোট করে নিও, একদমই করতে ভুলো না, কারণ এসে কী আসবে বলা একদমই মুশকিল। আর একটি 4th সেম বড্ড কঠিন হতে চলেছে। চলো, ব্যঞ্জনধ্বনিও দু রকমের, মৌলিক ও যৌগিক। যে ব্যঞ্জনধ্বনি শুধু স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তা মৌলিক ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ ক, খ, গ, ঘ, দন্তের স অর্থাৎ স, হ প্রভৃতি। যে ব্যঞ্জনধ্বনি অন্য ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তা যৌগিক ব্যঞ্জনধ্বনি। যেমন এই যে কয়রফলা, যেটা আমরা বলে থাকি ক প্লাস র প্লাস অ, ঠিক আছে। এই যে ক, ক, র, অ। কয় বয়, ক প্লাস ব প্লাস অ, শেষে কি আছে একটি করে স্বরধ্বনি। এই যে বর্গের জ ইয়, এই যে বর্গের জ ইয় প্লাস অ। বুঝতেই পারছো এগুলো কি যৌগিক ব্যঞ্জন ধ্বনি। তারপর আসছে যে ধ্বনি শ্রেণী বিভাগ। আমরা পড়েছি পুরো টোটালটা এখানে একবার শর্টে দেওয়া আছে। ধ্বনি ক প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি ক প্রকার, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি উদাহরণ দেওয়া আছে। ব্যঞ্জনধ্বনি ক প্রকার, মৌলিক ব্যঞ্জনধ্বনি, যৌগিক ব্যঞ্জনধ্বনি। এগুলো পরীক্ষায় আসবে এমন নয়, বাট পরে ডিপে ঢুকতে গেলে আমাদের এগুলো বাধ্যতামূলক প্রয়োজন, একবার রিভিশন দিয়ে নেওয়া উচিত। চলো পরে যাওয়া যাক অক্ষর বা দলে। অক্ষর বা দল অর্থাৎ সিলেবল। উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল। একটি শব্দের যতটুকু ধ্বনি একবারে বা এক ঝোঁকে উচ্চারিত হয় তাই হলো অক্ষর। অক্ষর হলো শব্দের পরমাণু। অক্ষর কি? অক্ষর হলো শব্দের পরমাণু। যেমন সুমন্ত, এটি একটি শব্দ, এটি উচ্চারণ করছে যেমন দেখো সু, এই যে সু সিলেবাল ভেঙে ভেঙে, যেমন ছোটোবেলা আমরা পড়েছি সু মন ত, এই 3বারে বা 3টি ঝোঁকে, এর থেকে আর কম উচ্চারণ করা যাবে না। সুতরাং সুমন্ত শব্দে অক্ষর আছে 3টি, সু মন ত। তেমনি মা একবার উচ্চারণ করা যাবে, সুতরাং একটি অক্ষর মা। মা মা 2বার উচ্চারণ করা যাবে, 2টি অক্ষর। মা মার, সেম মা মার 2বার উচ্চারণ হবে, 2টি অক্ষর। মামারা, মা মা রা 3বার উচ্চারণ, 3টি অক্ষর। স্ত্রী একবার উচ্চারণ, একটি। যে ক্রিয়া, ক্রিয়া 2, ঠিক আছে, বোঝা গেল। যেমন ছাত্র, ছাত, ছাত ভাঙলে কি হচ্ছে ছাত্র, ছাত্র, ঠিক আছে, 2বার উচ্চারণ, 2টি অক্ষর। যে পড়বার নিয়ম বলে দেওয়া হয়েছে। প্রথম লাইন মা একটি শব্দটি উচ্চারণ করছি এক ঝোঁকে অথবা একবারে মা, সুতরাং মা শব্দে অক্ষর আছে একটি। বোঝা গেল পুরো ব্যাপারটা? কেউ বুঝে না থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি আবার বুঝিয়ে দেব। অক্ষরের শ্রেণী বিভাগ। 1. অক্ষরের অন্তঃস্থিত ধ্বনির বিচারে অক্ষর 2 রকম, স্বরান্ত ও ব্যঞ্জনান্ত। স্বরান্ত অক্ষর, এখানে শব্দেই উত্তর দেওয়া আছে স্বরান্ত অক্ষর। স্বর মানে সবাই জানে, স্বর অর্থাৎ ধ্বনি, স্বরান্ত অর্থাৎ অন্ত, স্বরযুক্ত অন্ত, অন্ত অর্থাৎ শেষে। বোঝাই যাচ্ছে যে অক্ষরের অন্ত বা শেষাংশে স্বরধ্বনি থাকে। এই যে স্বরধ্বনি, এই যে অক্ষরের অন্ত, তাহলে প্রশ্নেই উত্তর যে অক্ষরের অন্তে বা শেষাংশে
অন্ত বা শেষাংশে স্বরধ্বনি থাকে বা যা একক স্বরধ্বনি তাকে বলে স্বরান্ত অক্ষর। যেমন মুনি, এই শব্দে দুটি অক্ষর মু নি, যে মু এর শেষে হস্যু আছে, যে বলেছে একক স্বরধ্বনি, এই যে মু এর শেষে হস্যু আছে। আর এই যে এমন অক্ষরের অন্ত বা শেষে স্বরধ্বনি, মু ময় হস্য, অক্ষরের অন্তে বা শেষে হস্য স্বরধ্বনি। এবং নি, এই যে মুনি নি এর শেষে হস্যই আছে, নি নয় হস্যি, নি এর শেষে স্বরধ্বনি আছে, অর্থাৎ এটি হলো স্বরান্ত অক্ষর। পরে তোমরা বাকি উদাহরণ এখান থেকে দেখে নাও। যেমন ওই আছে। স্বরান্ত অক্ষর এদিকে দু শ্রেণীর: মৌলিক বা হ্রস্ব স্বরান্ত, যৌগিক স্বরান্ত। যে অক্ষরের শেষে মৌলিক বা হ্রস্বস্বর থাকে বা যে অক্ষর একক মৌলিক স্বর তা মৌলিক স্বরান্ত বা হ্রস্ব স্বরান্ত অক্ষর। যেমন দেওয়া আছে এখানে, যেমন একাকী শব্দে অক্ষর আছে 3টি: এ, কা, কি। এ মৌলিক বা হ্রস্বস্বর, কায়ের শেষে আ আছে ও কি এর শেষে দীর্ঘই মৌলিক স্বর। সুতরাং অক্ষর 3টি মৌলিক বা হ্রস্ব স্বরান্ত। তেমনি শব্দ আমি, অক্ষর বন্ধনীতে শেষাংশের মৌলিক স্বর, আ একক মৌলিক স্বর, মি এই যে ময় শেষে হস্যই। সিদ্ধান্ত 2 মৌলিক স্বরান্ত: বসে, বো অ, সে মৌলিক স্বরান্ত, 2টি মৌলিক স্বরান্ত। প্রেরণা, যে প্রে এ, র অ, না আ, 3টি মৌলিক স্বরান্ত। কুলে, অর্থাৎ কু দীর্ঘ, লেতে কি আসছে এ, সুতরাং 2টি মৌলিক স্বরান্ত। এই যে কেশিয়ারি, কে শি ইয়া রি, কটা কে শি আ রি, 4টি মৌলিক স্বরান্ত। স্ত্রীরা, স্ত্রী দীর্ঘই রা আ, 2টি মৌলিক স্বরান্ত। কীভাবে পড়তে হবে এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা একবার রিডিং পড়ে নাও পজ করে। পরে চলে আসছি যে যৌগিক স্বরান্ত। যে অক্ষরের শেষে যৌগিক স্বর থাকে বা যে অক্ষর একক যৌগিক স্বর তা যৌগিক স্বরান্ত অক্ষর। যেমন দই, দাও, বাক্যে 2টি অক্ষর দই, দাও, দইয়ের শেষে ওই এবং দাওয়ের শেষে আও, যৌগিক স্বর। শুরুতেই বলা হয়েছিল যৌগিক স্বর অ প্লাস হস্যই, শুরুতেই বলা হয়েছিল যৌগিক স্বর অ প্লাস হস্যই ওই, তারপর অ প্লাস ও ঔ, এগুলোকে বলা হয় যৌগিক স্বর। 2টি স্বরধ্বনি মিলিয়ে যখন একটি স্বরধ্বনি তৈরি হয় তখন সেটি যৌগিক স্বর। ঠিক আছে, তেমনই দই, দই এতে কি হচ্ছে অ প্লাস হস্যই দই, দাওতে আও হচ্ছে, এই যে দাও, দাওয়ের শেষে আও, আ যোগ ও আও, সুতরাং এটি যৌগিক স্বর। সুতরাং এটি যে যৌগিক স্বরান্ত অক্ষর বলে দেওয়া আছে। ওই আসে, বাক্যে ওই একটি অক্ষর তা একক যৌগিক স্বর, সুতরাং ওই একটি যৌগিক স্বরান্ত অক্ষর। তেমনি যে ঔষধি, এখানে ঔ এই যে একক যৌগিক ঔ, অ প্লাস অ প্লাস আমি ভুল বলেছি, অ প্লাস হস্য ঔ, স মূর্ধন্য স, ধয় হস্যি ই, একটি যৌগিক স্বরান্ত ঔ। আর মৌলিক স্বরান্ত কটি, ওই যে ধি 2টি। তেমনি ভৈ র বি, ভৈ বোঝাই যাচ্ছে যথারীতি ওই ভৈ, কী হবে এটি যৌগিক। এবং র বি, র শেষে অ, বয়সের শেষে দীর্ঘই, র বি, 2টি মৌলিক স্বরান্ত, একটি যৌগিক। সেমভাবে বাকিগুলো দেওয়া আছে। এই যে মিউ মিউ, মিউ মিউ, এটা মিউ এর কি, এটা মি উ, 2টি সিলেবাল। ঠিক আছে, মিউ মিউ।
মিউতে কী আছে? ইউ। এই মিউতেও ইউ, ই প্লাস ইউ। তাহলে মিউ মিউ, ইউ একটি যৌগিক স্বরান্ত, সুতরাং এখানে দুটি যৌগিক স্বরান্ত, মৌলিক স্বরান্ত নেই। হচ্ছে, বোঝা গেল। চলে আসছি যে ব্যঞ্জনান্ত বা হলন্ত অক্ষর, যে অক্ষরের শেষাংশে ব্যঞ্জন ধ্বনি থাকে তা ব্যঞ্জনান্ত বা হলন্ত অক্ষর। যেমন কণ্টক শব্দে দুটি অক্ষর, যে কন টক, দুটি সিলেবাল, এখানে কণ্টক শব্দে দুটি অক্ষর, কনের শেষে মূর্ধন্য ও টকের শেষে ক ব্যঞ্জনধ্বনি আছে, সুতরাং অক্ষর দুটি ব্যঞ্জনান্ত। তেমনি যে উদাহরণ দেওয়া আছে, যেমন বললেই, যেমন স্বরান্ত স্বরের শেষে, তেমনি ব্যঞ্জনান্ত ব্যঞ্জনের শেষে। এই যে বুঝতে পারছো, কন টক, কন টক। কনে মূর্ধন্য একটি ব্যঞ্জনধ্বনি এবং টকের শেষে ক একটি ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ ব্যঞ্জনান্ত। যেমন আরও দেওয়া হয়েছে উদাহরণ, যে চর কার, চর র ব্যঞ্জনধ্বনি, কার ব্যঞ্জনধ্বনি, তাহলে কটা আছে এখানে? দুটি ব্যঞ্জনান্ত অক্ষর। ঘর ঘর, এই যে ঘর ঘর, দুটি ব্যঞ্জনান্ত অক্ষর। সং, যে অনুস্বার, সং লাভ, দুটি সিলেবাল, অর্থাৎ বা বলতে পারো দুটি অক্ষর, সং লাভ, সং অনুস্বার, লাপে প। বোঝা যাচ্ছে? চলো, এখানে যে দেখতে পাচ্ছ আরও উদাহরণ দেওয়া আছে। নিঃশ্বাস, জ্যোৎস্নার, ফুলকুসমার, যে ফুলকুসুমার, ফুলকুসমার, পত্নীর। ঠিক আছে। সাধারণত ব্যঞ্জনান্ত বা হলন্ত অক্ষরের উচ্চারণ প্রসারিত হয়ে থাকে। দুই উচ্চারণের বিচারে অক্ষরের দুটি ভাগ, মুক্ত ও রুদ্ধ। যে অক্ষর উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ মুক্ত থাকে তাকে বলে মুক্ত অক্ষর, অর্থাৎ ওপেন সিলেবল। যেমন মৌলিক স্বরান্ত অক্ষরগুলি আ, মি, কু, লে, প্রে, র, না, তাই মুক্ত অক্ষর। অর্থাৎ এখানে দেখো, আ বলার সময় আমরা যখন মুখ খুলছি আ, এখানে কিন্তু পুরোপুরি আমরা ছেড়ে দিচ্ছি, নিঃশ্বাসের গতিপথ কিন্তু পুরোটাই মুক্ত। মি বলা হোক, মি, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, মি, কু, পুরোটাই মুক্ত, পুরোটাই আমরা ছেড়ে দিচ্ছি। লে, প্রে, থেমে যাচ্ছি না, আমরা পুরোটাই ছেড়ে দিচ্ছি, এখানে কোথাও বাঁধা হচ্ছে না, তাই এটি মুক্ত অক্ষর, অর্থাৎ মৌলিক স্বরান্ত অক্ষর, যাদের শেষে অ, আ, হস্যই, যে বলা আছে দীর্ঘই, হস্য বা দীর্ঘ, যে রি, এ, ও থাকে, তারাই হলো মৌলিক স্বরান্ত অক্ষর। যে আ, মি এর শেষে কি? হস্যই, আ এর শেষে তো আ, কু এর শেষে হস্যু, লে, এ। ঠিক আছে। সাধারণত মুক্ত অক্ষরের উচ্চারণ অপ্রসারিত। দ্বিতীয়, যে অক্ষর উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ রুদ্ধ হয় তাকে বলে রুদ্ধদ্বয় বা রুদ্ধ অক্ষর। রুদ্ধদ্বয় বা রুদ্ধ অক্ষর সেম। ক্লোজ সিলেবল, ক্লোজ অর্থাৎ বন্ধ, বাধা পাচ্ছে যেহেতু, যেমন যৌগিক স্বরান্ত ওই, ও, উই এবং ব্যঞ্জনান্ত অক্ষর চর, কার, নিশ, শ্বাস, সং প্রভৃতি। তাই রুদ্ধ অক্ষর হলো যৌগিক স্বরান্ত অক্ষর যাদের শেষে ওই, ও প্রভৃতি যৌগিক স্বর থাকে। দুই হলো ব্যঞ্জনান্ত অক্ষর যাদের শেষে ক, খ, গ, ঘ, হ অর্থাৎ ব্যঞ্জনধ্বনি, যে বলা হচ্ছে প্রভৃতি ব্যঞ্জনধ্বনি থাকে। সাধারণত রুদ্ধ অক্ষরের উচ্চারণ প্রসারিত। বোঝাই গেছে। এই যে যেমন মুক্ত দল বা মুক্ত অক্ষর যাই বলি, এখানে পুরোটাই গতিপথ কি থাকছে? মুক্ত। আর এখানে কি বলা হয়েছে? রুদ্ধ অর্থাৎ ক্লোজ। ঠিক আছে। এখানে যে বলা হয়েছে রুদ্ধ অক্ষর বা ক্লোজ অর্থাৎ যা বাধা পেয়ে থাকে। বলা হয়েছে যেমন ক, আমরা কাক, কয়াকার ক, কাক, থেমে যাচ্ছি, রুদ্ধ হচ্ছে, এটা বোঝা গেল। চলো, এখানে আছে শব্দের অক্ষর বা দল নির্ণয়। দৈবাত, দুবার উচ্চারণ হচ্ছে দুটি অক্ষর।
মুক্তাক্ষর শেষাংশের ধ্বনি। এই যে এটি কিন্তু মুক্তাক্ষর নয়, যেহেতু যে দই দই কিন্তু যৌগিক বাত, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে এটা রুদ্ধ অক্ষর আর শেষাংশের ধ্বনি, এটা মুক্ত অক্ষর নয়। মৌচাক, মৌচাক এটিও মুক্ত অক্ষর নয়, যে মৌ ও হচ্ছে একটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখানে বলাই হয়েছে যৌগিক স্বরান্ত অক্ষর যেগুলো কোনগুলি রুদ্ধদ্বয়, যেখানে যৌগিক স্বরান্ত অক্ষর থাকবে বা ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে এখানে এটি কি মৌ হচ্ছে যৌগিক স্বর, ও হচ্ছে যেহেতু। আর চাকে কি আসছে আক, এটা হচ্ছে যে ক। চাক ব্যঞ্জনান্ত, ও যৌগিক স্বর, এটি রুদ্ধ অক্ষর, এটি মুক্ত অক্ষর নয়। হচ্ছে না, ঠিক আছে। আইতে কি হচ্ছে থেমে যাচ্ছে, বাধা পাচ্ছে এটি কি যে একক যৌগিক স্বর। নাতে কি আছে মুক্ত আছে, না এটি কি হবে তাহলে মুক্ত অক্ষর। সেমভাবে এখানে দেওয়া আছে দ্বীপ, প্রাচ্য, বুঝতে পারছো কি হবে। অর্থতে যে থেমে যাচ্ছে, এটি অবশ্যই অরটা রুদ্ধ হবে। এই যে এই যে পুরোটাই মুক্ত। ঝাঁকে যে অনেকটা আছে, তোমরা দেখে নাও, এখান থেকে দেখে লিখে নাও পজ করে। কীভাবে পড়তে হবে তাও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আমি যেমনভাবে পড়ালাম দেখো বইয়েও দিয়ে দেওয়া হয়েছে কীভাবে পড়ানো হয়েছে। চলো তাহলে আজ এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে। ছন্দের আরও যা আছে, যেমন মাত্রা আছে, তারপর আরও যা যা আছে শ্বাসাঘাত, প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আবার আসবো। আজকের মতো এইটুকু, টাটা, ভালো থেকো।